গণভোটটাই হলো সর্বোচ্চ ডেমোক্রেসি ধরা, এটাকে বলে ডিরেক্ট ম্যান্ডেট বলে, মানুষের জনগণের অভিপ্রায় বলে। আপনি তো সেই অভিপ্রায়টাকেও অস্বীকার করার পর্যায়ে নিয়ে যাচ্ছেন। এখানে জুতায় জাতীয় সনদের আপনি যে কনস্টিটিউশনাল কোয়েশ্চেন করছেন, সেটা তো আপনি সবাই আমরা জানি যে রাষ্ট্রপতির পাওয়ার কতটুকু আছে, সেটা আমরা এই 93 এর কত, এটা আমাদের 95 এর অনুচ্ছেদের 1 অনুসারে, যে উনি শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং আপনার বিচারপতি নিয়োগ ছাড়া ওনার কোনো পাওয়ার নাই। আপনার এই দুইটা নিয়োগ দেওয়ার পরে ওনার কোনো পাওয়ার থাকবে না, এখতিয়ার শুধু থাকবে যদি উনি প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে, পরামর্শক্রমে অনেক কিছু করতে পারেন। আর অধ্যাদেশের ব্যাপারে যেটা বললেন, ইয়েস ইট ইজ ট্রু। কিন্তু এখন আমার কাছে প্রশ্ন হইল, জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বা বিপ্লব যেটাই বলে, বাংলাদেশের যে সিচুয়েশন ঘটেছে সবগুলো কি কনস্টিটিউশনাল ছিল কিনা, নাম্বার ওয়ান কথা। এটা কোনোভাবেই কনস্টিটিউশনাল ছিল না। এবং যেটার কথা বলা হলো যে গণভোটের কথা, গণভোটটা কেন আপনাদের সমস্যা, আমি যেটা বুঝি গণভোটটা সমস্যা হচ্ছে এটা বাস্তবায়ন আদেশ নিয়ে আপনাদের সমস্যা। গণভোটের জুলাই সনদ নিয়েও আপনাদের সমস্যা নেই, আপনারা তো বলেছেন যে অক্ষরে অক্ষরে পালন করবেন, তাই নয় কি? আসলে অক্ষরে অক্ষরে পালন করবেন, আবার বলতেছেন যে জুলাই আদেশ যেটা রয়েছে সেটাকে আমরা আবার মানবো না, এটা অবৈধ। ইট ইজ বিকজ এই দুইটা লাইনের মধ্যেই কিন্তু আপনার গ্যাপটা রয়েছে। এই জুলাই অভ্যুত্থান পরবর্তীতে যত ঐক্যমত্য কমিশন, সনদ যাই হয়েছে আমাদের, সবগুলোর বেসিস ছিল যে ফেসিবাদী একটা সিস্টেম দাঁড়িয়ে গিয়েছে বাংলাদেশে ইন দ্য নেম অফ কনস্টিটিউশন। এটার কারণে একটা হাসিনা সিস্টেম ডেভেলপ হয়েছে যে মানুষকে গুম করা যায়, বিচার ব্যবস্থা একবার প্রধানমন্ত্রী আন্ডারে রাখা যায়, আপনার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, ইভেন পাওয়ার ট্রানজিশনের জন্য আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম, সেটাকেও কন্ট্রোল করা যায় এক্সিকিউটিভ দিয়ে। এই জায়গাগুলো মূলত একটা প্রধানমন্ত্রীকে ওভার পাওয়ার করে, যে রাষ্ট্র সিস্টেমটাকে অটোক্রেট স্টাইলে নিয়ে যায়। এইগুলাই ছিল মুদ্রা সিস্টেম রিফর্ম করার কথা। আপনারা কি করেছেন, যখন ঐক্যমত্য কমিশন বা আপনি বলেন যে জুলাই চার্টার হলো, তখন আপনারা এগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছেন। এবং আরেকটা জিনিস ভাই, নোট অফ ডিসেন্ট দেওয়া সত্ত্বেও আপনারা কিন্তু তারপরও মানে দেন নাই, এরকম জিনিসও আপনারা কিন্তু অধ্যাদেশে বাতিল করার চিন্তা করতেছেন। তার একটা উদাহরণ দিই, তাহলে আপনারা বলবেন আপনারা নাকি এখনো খুবই আপনাদের কাজের ব্যাপারে সাংবিধানিক এবং কথা কাজের মিল রাখেন। এই ধরেন আপনার 31 দফার মধ্যে ওই জিনিসটা আছে, যদি আমি বলি, যেমন আমাদের সচিবালয়ের আলাদা একটা কি বলে আমাদের সুপ্রিম কোর্টের একটা আলাদা সচিবালয় হবে, যার মাধ্যমে জাজ নিয়োগ হবে, প্রসেস হবে, ওনাদের পদোন্নতি হবে, ওনারা দেখভাল করতে পারবে। সেই অধ্যাদেশটাও কিন্তু বাতিলে আসলো, দেখেন, জুলাই সনদের বাস্তবায়ন থেকে। কিন্তু এটা আপনার নোট অফ ডিসেন্ট দেন নাই। আপনি জুলাই সনদ যদি পড়েন, আমার কাছে এখানে আছে, এটার মধ্যে আপনাদের আছে। এবং আপনাদের 31 দফায় আপনি একই কথা বলছেন, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে। খেয়াল করেন, আপনি কিন্তু সেটা আপনার 31 দফা ভায়োলেট করেছেন, আপনার জুলাই সনদে নোট অফ ডিসেন্ট দেন নাই, সেটাও ভায়োলেট করেছেন, এবং আপনার আগে যে এগ্রিমেন্ট সেটাও আপনারা ভায়োলেট করেছেন। তো সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে কিছু বিষয় থাকে সমাজে, এটা একটা কনস্টিটিউয়েন্ট মোমেন্ট, রাষ্ট্রের কিছু কিছু সময় ঘটে যখন রাষ্ট্রকে পুনর্গঠনের সময় আসে। এই পুনর্গঠনের সময়টা ছিল একটা 71 এর পরবর্তীতে, আর এখন হচ্ছে 24 এর পরবর্তীতে। এই জিনিসটাকে আপনি যখন কনস্টিটিউশনে ঢুকাবেন, তখন পলিটিক্যাল সেটেলমেন্টকে কখনো কনস্টিটিউশনাল সেটেলমেন্টে নেওয়া যায় না। দেন এইটা গতকাল খুব চমৎকার করে অ্যাডভোকেট শিশির মনির বলেছিলেন, এবং আমার সৌভাগ্য হয়েছিল ঐক্যমত্য কমিশনে অ্যাটেন্ড করার, যেখানে স্পষ্ট আছে যে অনেক বিষয় একমত হচ্ছিল না, যে কিভাবে এই জিনিসটাকে একমতে আনা যাবে বা একটা সিস্টেম আনা যাবে। এই যে আজকে দুইজন মন্ত্রীর কথা বলি, একজন হচ্ছেন আমাদের জুনায়েদ সাকিব ভাই। এটার অরিজিনাল প্রস্তাবনা ছিল গণপরিষদের মাধ্যমে সংবিধানকে পরিবর্তন করতে হবে। আর বিএনপির কথা ছিল যে কনস্টিটিউশনাল বা লিগ্যাল সিস্টেমের মধ্যে নিয়ে এসে পরিবর্তন করতে হবে। এই দুইটাকে মিনিমাইজ করতে গিয়ে কিন্তু জাতীয় কি বলে কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন বা কি বলে আমাদের সংস্কার পরিষদ, যেটা আমরা সেটাকে মধ্যম পন্থায় নিয়ে আসা হয়েছে। এটার প্রস্তাবনা হচ্ছে জুনায়েদ সাকিব ভাইয়ের, ওনাদের পক্ষ থেকে এসে। এবং দেখেন, যখন এটা হলো তখন অনেকে প্রশ্ন করেছে যে এখানে তো গণভোট নাই, তাহলে গণভোটটা কিভাবে, মানে এখানে তো আমাদের কোনো অপশন নাই এটাকে লিগালাইজ করার, এই জুলাই ইস্যুটাকে। তখন কি করতে হবে, তখন অনেক মাথা চিন্তা ভাবনা করার পর হঠাৎ করে সালাউদ্দিন ভাই বললো, ঠিক আছে, গণভোট কনস্টিটিউশনে নাই বা এটা অবৈধ, কিন্তু কি বলে পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা যে অবৈধ সেটাও কিন্তু কনস্টিটিউশনে নাই। তখন একটা ফাঁক ফোক করে আইন প্যাচের মানে উনি বললো যে ঠিক আছে, তাহলে আমরা গণভোট নিয়ে জনগণের এটাকে রেটিফাই করি।
তাহলে তো গণভোটটা তখন সবাই মিলে উনি বলার পরে সবাই এগ্রি করেছে। রাইট। সুতরাং পলিটিক্যাল এগ্রিমেন্ট যখন ঘটে তখন কিন্তু আপনার বিয়ন্ড অনেক কিছু ঘটেছে। আচ্ছা, পলিটিক্যাল এগ্রিমেন্টের পাশাপাশি এটা সোশ্যাল কন্ট্রাক্টে বলেন যাই বলেন, এটা একটা এগ্রিমেন্ট ঘটেছে 30টা রাজনৈতিক ক্রিয়াশীল দলে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং এই সিস্টেম বিরোধী দাঁড়িয়ে এই সংবিধানকে ভায়োলেট করে শেখ হাসিনাকে পদত্যাগ করিয়েছেন। এবং আমরা এটা লিগাল কোশ্চেন যদি অনেকগুলো বলি, এটা কথার কথা অনেক যুক্তি দেখা যাবে যে আপনি কোন কনস্টিটিউশন মেনে আপনার অ্যাটর্নি জেনারেল ওই সময় নিয়োগ হয়েছে, কোন কনস্টিটিউশন মেনে বেগম খালেদা জিয়াকে মুক্তি করা হয়েছে, কারণ মুক্তি দিতে গেলে প্রধানমন্ত্রীর পরামর্শ লাগবে, যেটা আপনারা যেটা বললাম 93 95 এক অনুযায়ী, যে প্রধানমন্ত্রী কার কোথাও প্রধানমন্ত্রী ছিল না, তাহলে কার পরামর্শ হয়েছে। এই যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত অনেকগুলো পাওয়া যাবে যেগুলা, এবং আমি খুব রানিং দেখি আপনার রানিং আমাদের 15তম অ্যামেন্ডমেন্ট কিন্তু বাতিল হয়নি, আন্ডার কি বাতিলের দিকে আপনার কোর্টে আছে অলরেডি। আমাদের প্রতিটা পার্লামেন্টের প্রতিটা মোড়ে মোড়ে সব জায়গায় লাগানো আছে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস। যা 4টা ফান্ডামেন্টাল সংবিধানের তার মধ্যে একটা আপনি চেঞ্জ করে ফেলছেন উইদাউট ইভেন অ্যামেন্ডমেন্ট শব্দটা ইউজ করেও, আপনার পার্লামেন্টে ভোট ছাড়াই। এরকম অসংখ্য অসংখ্য জিনিস রয়েছে যেগুলো আপনারা নিজেরাই পার্লামেন্টে গিয়ে মানে কনস্টিটিউশন মানেননি। এখন ইস্যুটা কি কনস্টিটিউশনাল না, ইস্যুটা আছে রাষ্ট্রের ইস্যু। আমার কাছে বিগার ইস্যু। আমি সাইম ভাইকে বিগ কোয়েশ্চেন করতে চাই যে এই যে আমার 10টা অধ্যাদেশ বাতিল হলো ভাই, এর মধ্যে একটা গুমের প্রতিকার। আপনি বলেন আজকে যদি কেউ গুম হয়ে যায় এটার প্রতিকার কোথায় যাবে?